এবছর নির্বাচন কমিশন একটা ইগোয় নিয়েছে, কারণ আমাদের প্রতি ওদের হিংসা আছে। 2026-এর বিধানসভা ইলেকশনের প্রার্থী তালিকা ঘোষণা করলো, দেরিতে হলেও প্রার্থী তালিকা, পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপাশে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং একদিকে জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রার্থী তালিকা ঘোষণা করলেন। এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি, গোটা পশ্চিমবাংলায় যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেখানে বেশ কয়েকটি জায়গায় কিন্তু শক্ত পদক্ষেপ নিয়েছে এবং যেমনটা এসসি এসটিদের গুরুত্ব দেওয়া হয়েছে এবং সব শ্রেণীর মানুষকে এবং মুসলিম সম্প্রদায়ের মানুষকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এবারে প্রার্থী তালিকা করা হয়েছে। আমরা দেখেছি যে বিষ্ণুপুরের প্রার্থী করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার আস্থা রেখেছে দিলীপ মণ্ডল, অর্থাৎ আমাদের মন্ত্রী দিলীপ মণ্ডল। তিনি এবারও প্রার্থী হয়েছেন। আমরা তার কাছ থেকে প্রথম প্রতিক্রিয়া নেব। দাদা, কেমন আছেন? এমনি মোটামুটি ভালো। এই যে প্রার্থী তালিকা, একটু অন্যান্য দলগুলো এবার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তৃণমূল একদিন পরে ঘোষণা করলো, আপনি আবার বিষ্ণুপুরের প্রার্থী, কেমন লাগছে? এই নিয়ে আমাকে ছবার আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ওপর বিশ্বাস এবং আস্থা রেখেছেন 2001 সাল থেকেই। আমি প্রথমেই আমার জননেত্রীকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। তার সাথে সাথে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। এবং এর সাথে আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুব্রত বক্সীকেও প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই যে আমার প্রতি তাদের সেই যে বিশ্বাসের জায়গাটা এবং আস্থার যে জায়গাটা, ভরসার যে জায়গাটা, সেটা রাখতে পেরেছেন। এবং আমার কাজ হলো মানুষের সাথে তাদের যাতে উন্নয়ন, তাদের সাথে যত্ন সহকারে তাদের পাশে থেকে আমরা যেন কাজ করে যেতে পারি, নিজেকে উৎসর্গ করে দিতে পারি। আমরা বাংলার প্রতি যে অবহেলা বিজেপির সরকার নিয়েছে এবং বাংলা ভাষাকে যারা সম্মান দেয় না, বাংলার মনীষীদের যারা অসম্মান করে, বাংলার প্রতি যে অবহেলা, এই জায়গাতে নতুনভাবে আমাদের লড়াইটা চালু হয়ে গেল। এই বিষ্ণুপুর মাটিতে যেভাবে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন, যেভাবে আমাদেরকে সমর্থন করেছেন, দোয়া করেছেন, আমরা সেই বিষ্ণুপুরবাসীর কাছে আমিও কৃতজ্ঞ। তাদের জন্যই আমি আজকের 4 বার এমএলএ হতে পেরেছি এবং এবারেও সুযোগ পেয়েছি। সেই জায়গা থেকে আমরা আমার দায়িত্বর জায়গা থেকে, কর্তব্যর জায়গা থেকে, নিষ্ঠার জায়গা থেকে আমরা অঙ্গীকার নিলাম প্রকৃত একটা আদর্শ যে বিধানসভা গড়ে তোলার জন্য যা যা করণীয়, উন্নয়ন অনেক করেছি, আরও কিছু বাকি আছে। আশা করি বিষ্ণুপুরবাসী আমাকে ভুলে যাবেন না। বিষ্ণুপুরের মানুষ আমার পাশেই আছেন, তারা আশীর্বাদ, দোয়া এবং সমর্থন অবশ্যই করবেন। দাদা, একটা ছোট্ট প্রশ্ন, যে আপনি 365 দিন একদম এলাকার মানুষ, কুচবিহারের মানুষ, দল যেখানে আপনাকে দায়িত্ব দিয়েছে, সমস্ত জায়গায় আপনি পড়ে থেকেছেন, মানুষের পাশে থেকেছেন। আর আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে কবে নামবেন? একদিকে আমার হাওড়ার দায়িত্ব দিয়েছিল, আমার পাড়া আমার সমাধানে, তারপরে আমাকে কোচবিহারের দায়িত্ব দিয়েছিল জেলার। এবং সমস্ত জায়গায় আমার দিক দিয়ে যতটুকু সাংগঠনিক যতটুকু অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করেছি। কিভাবে সবাইকে নিয়ে সমন্বয়ের মধ্যে কাজ করতে হয় সেটুকু শেয়ার করেছি। এবং এই জায়গায় বিষ্ণুপুরের যে মাটিতে আমাদের মধ্যে সমন্বয়, আমরা সংঘবদ্ধভাবে আলোচনা করে আমরা রাস্তায় নামি এবং লড়াইয়ের তখন আমরা পিছু হই না। আগামীকাল আলোচনা করে নেব, নিয়ে আমাদের আগামী দিনের বিভিন্ন রকমের যে পরিকল্পনা, বিভিন্ন রকমের যে র্যালি থেকে আরম্ভ করে বিভিন্ন যে সম্মেলনগুলো, ব্লক সম্মেলন, প্রচার করেন, শাখা সংগঠন থেকে আরম্ভ করে সমস্ত একদম উৎসবের মতন একটা তৈরি হবে এবং মানুষ আনন্দ সহকারে খুশির মধ্য দিয়ে আমাদের এই বিষ্ণুপুর যেভাবে ভোট হয় সেভাবেই চেষ্টা করব আমরা। আপনি একদিকে অবজারভার রয়েছেন বারুইপুরের, আপনি সেখানেও কি প্রচারে যাবেন? বারুইপুর পূর্ব, পশ্চিম এবং বিষ্ণুপুর 3টে জায়গার দায়িত্ব আমার আছে। আমরা এর আগে মিটিং করে এসেছি, তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসেছি এবং সেইগুলো কতটা কি করছে না করছে মাঝে মাঝে খোঁজ নেবে এবং যাওয়ার
জায়গার প্রয়োজন হলে নিশ্চিত আমরা যাব। এইসব জায়গাগুলো শক্তিশালী জায়গা। একটা আমাদের স্পিকারের জায়গা বিমান বন্দ্যোপাধ্যায়ের, আর একটা হলো বিভাস সর্দার আমার স্নেহভাজন, তাকে আমি দীর্ঘদিন ধরে তার যে জনপ্রতিনিধি এবং সংগঠন কিভাবে করতে হয় তাকে অনেকটাই রপ্ত করাতে পেরেছি। এবং সেই জায়গা থেকে, এবং বিষ্ণুপুর আমাদের একটা প্রতিবারে আমাদের একটা নিজস্ব লড়াই থাকে, মানুষের সমর্থনটা যেন আমরা যে কাজ করতে পেরেছি, কাজ করেছি, এত উন্নয়ন, সেই উন্নয়ন নিরিখে আমরা যেন কিছু ভোট হলেও আমরা সমর্থন যেন পাই, আশীর্বাদ পাই। একটা প্রশ্ন, এবছরের ভোটটা কতটা আপনাদের কাছে শক্ত মনে হচ্ছে? একদম বিপুল সংখ্যক নাম বাদ গিয়েছে এসআইআর পদ্ধতির পরে, এবছর ওরা তো বিবেচনাধীন অনেক ভোটার। এবছর নির্বাচন কমিশন একটা ইগোই নিয়েছে, এসেই তো আমরা দেখতে পাচ্ছি। মুখ্য সচিব থেকে আরম্ভ করে স্বরাষ্ট্র সচিব, ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা, যত সিপি আছে 12 জন এসপি থেকে আরম্ভ করে আরও অনেকেই সরাবে এরা। কারণ আমাদের প্রতি ওদের হিংসা আছে, একটা বিদ্বেষ আছে। ওরা সুপ্রিম কোর্টের কাছে যেভাবে ঘাড় ধাক্কা খেয়েছে এবং বাংলার প্রতি তাদের অবহেলা রয়েছে। বাঙালিদের প্রতি সব সময়ই ইংরেজরা যেমন করেছিলেন, অন্যরা দলও যেমনভাবে করেছেন, এরাও তার ব্যতিক্রম হচ্ছে না। এই জায়গা থেকে যেভাবে এসআইয়ের মাধ্যমে থেকে আরম্ভ করে গ্যাসের লাইনে দাঁড় করানো, বিভিন্ন ভোটের লাইনে যেভাবে দাঁড় করিয়ে বিভ্রান্ত করে দেয়, যেভাবে অ্যাকাউন্টে নাম তোলার জন্য বিভ্রান্ত করেছিল, অনেক মানুষ মারা গিয়েছিল। আজকের করোনায় অনেক মানুষ মারা গেছে, অক্সিজেনের অভাবে সেখানেও লাইন দিতে হয়ে পড়েছে। আজকের আমরা দেখেছি আধার কার্ড সংযুক্তকরণের জন্য সেখানেও অনেক লাইন দিতে হয়েছে। অ্যাকাউন্টে টাকা দেয় বলে সেখানেও অ্যাকাউন্ট খোলার জন্য লাইন, আবার 16 সালে নোটবন্দির লাইন, এইভাবে লাইন দিয়ে দিয়ে আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটাও তারা রক্ষা করতে পারেনি। এই জায়গাতে বাঙালির একটা তাদেরও ইগো আছে, তারা কিন্তু এই প্রতিফলন ঘটাবেই। এই বিজেপি যারা ধর্ম নিয়ে ছেলেখেলা করছে, যারা আমাদের ভগবান রামচন্দ্রকে আজকের রাজনৈতিক ব্যবসায় নামিয়েছেন, এই জায়গা থেকে মেনে নেবে না বাংলার মানুষ। একটা প্রশ্ন, এবারে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে এসে দাঁড়িয়েছে, নন্দীগ্রামও দাঁড়িয়েছে, কোথাও গিয়ে কি এটা তো আত্মঅহংকার ভেবেছে? নন্দীগ্রামে যেভাবে আগেরবারে আমাদের লোকরা যদি একটু সতর্ক থাকতো যে দিদি দাঁড়িয়েছেন কোনো ব্যাপার নেই, এই অসতর্কতার জন্যই কিন্তু কিছু অঘটন ঘটেছে। তা আবার রাতের অন্ধকারে যেভাবে লোডশেডিং করে তারা ফল দেখিয়েছিল, এই জায়গায় নন্দীগ্রামের মানুষও রেগে তার লড়াইয়ের মানসিকতার জায়গা থেকে, প্রতিশোধ নেওয়ার জায়গা থেকে অনেকটাই কিন্তু তৈরি। এবং ভবানীপুর ও দিব্যি মানে এটাও চড় খাবে, ওখানেও চড় খাওয়ার জায়গা তৈরি হচ্ছে। এবছরে একদম ইলেকশন কমিশন এ রাজ্যে এসে 0 টলারেন্স বলে দিয়ে গেছে পরিষ্কার করে, এবং সেইভাবে এসপি, ডিএম, পুলিশ আধিকারিকদেরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলে দিচ্ছে যে কোনো রকম বরদাস্ত করা হবে না, একদম 0 টলারেন্স। এবারে ওরা, আমরা তো বুঝতে পারছি ওরা আমাদের ওপর একটা প্রতিহিংসা করানোর জন্য যা যা করণীয় সব কিছুই করবে। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা আছে। এবং তার পরিকল্পনা, তার বিভিন্নভাবে লড়াইয়ের মানসিকতা, যে স্যালেন্ডার করার মতন, অনেকেই অনেক রাজ্যে অনেকে করে ফেলেছেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মাথা নত করবেন না। এটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতৃভূমি, এখানে স্বামী বিবেকানন্দের লড়াই, সমন্বয়ের কথা আমরা শিখেছি। রামকৃষ্ণ পরমহংসদেবের সমন্বয়ের মধ্যে সম্প্রীতির কথা আমরা শিখেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ যদি না থাকে তাহলে একা লড়তের কথা শিখেছি আমরা কাজী নজরুলের ভ্রাতৃত্ববোধের কথা শিখেছি। চৈতন্যদেবের সবার মধ্যে সম্মান এবং উঁচু নিচু সমস্ত কিছু ভেদাভেদ দূর করার জায়গাটা হচ্ছে এই বাংলা। সেই জায়গায় যতই ওরা চেষ্টা করুক, এখানে তাদের মুখ থুবড়ে পড়তেই হবে। এবারে প্রার্থী তালিকায় আমরা একটা চমক দেখলাম যে এ রাজ্যে যতটা রেশিও অনুযায়ী পাওয়ার কথা তার থেকে অনেক বেশি, প্রায় 80 জনের উপরে এসসি এসটি প্রার্থী হয়েছে। আপনি একজন এসসি মন্ত্রী এবং এই বিষ্ণুপুর এসসি সিট,
কিভাবে দেখছেন বিষয়টা? এর আগে আমাদের ওই যে তপশিলি সংলাপ যখন আমাদের নজরুল মঞ্চে হয়েছিল, আমি হিসাব করে করে বলেছিলাম যে আমাদের 72টা এসসি রিজার্ভ আছে, আমাদের এই লিস্টে 78 জনকে দাঁড় করিয়েছেন। আবার এসটি যারা আছে তাদের ছিল 12টা, সেই জায়গায় আজকে 17 জনকে দাঁড় করিয়েছেন। এতে আমরা খুশি। আমরা তো বারবার হিসেব করে দেখাচ্ছি যে আমাদের এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু এই ভোট যদি ধরা যায় 65%-এর ওপরে ভোট আছে। সেইটাকে আমরা আমাদের যারা তপশিলি জাতি, উপজাতি, আমাদের যারা সংখ্যালঘু, যারা ওবিসি সম্প্রদায়ের মানুষ আছে, এরা আমাদেরকে ঘৃণা করে। এরা শুধু মনুবাদী বিশ্বাসী। ওরা উচ্চবিত্ত আর মধ্যবিত্ত নিয়েই এরা সারা ভারতবর্ষকে শাসন করতে চাইছে। এই জায়গা থেকে তাই আমরা বলতে চাইব, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। আমরা সংবিধানকে রক্ষা করার স্বার্থে সবার মধ্যে হৃদ্যতা সমন্বয় করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এটা আমরা খুশি। আমরা 100 হলে আরও ভালো হতো আমরা মনে করছি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এ রাজ্যে এসেছেন এবং একদম পরিষ্কার করে বিজেপি নেতৃত্বদেরকে একদম আসন বেঁধে দিয়ে গেছে যে 2/3 3 ভাগের 2 ভাগ তাদেরকে জিততে হবে এবং এ রাজ্যে বিজেপি বলছে সরকার গঠন করছে। আপনারা ওরা রিপোর্ট পেয়ে গেছে, ওরা অলরেডি রিপোর্ট পেয়ে গেছে। তা নাহলে অলরেডি দেখা যেত যে এখানে অনেক হোটেল বুক হয়ে যেত, কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। সেই জায়গায় আমরা যা বুঝতে পারছি ওদের খুব করুণ অবস্থা এবং মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। বাঙালির একটা মর্যাদা, বাঙালি ইস্যু এবং বাংলা ভাষার ওপর যে অসম্মান এবং বাঙালিকে যেভাবে তারা অপদস্থ এবং উন্নয়ন থেকে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে বঞ্চিত করেছে, বাংলার মানুষ এবার উপযুক্ত জবাব দেবেই। আমরা দেখেছি যে আপনি একদম অন্য স্টাইলে সংগঠন করেন আপনার বিধানসভায়, একদম পাড়া কমিটি থেকে শুরু করে গ্রাম কমিটি থেকে শুরু করে একদম আপনি কোনো টেনশনে থাকেন না এবং সবাইকে দায়িত্ব বন্টন করে দেন। দায়িত্ব যত বেশি দেওয়া যাবে, যত বেশি মানুষকে দেওয়া যাবে, প্রত্যেকের একটা দায়িত্ব থাকবে। আমার কিছু তার নির্দিষ্ট যে দায়িত্ববোধ, কর্তব্য, সেগুলো তারা করবে। তাতে কি হবে, আমাদের সংখ্যা যত বেশি হবে ততই আমাদের খাটুনি কমে যাবে। আমাদের সংঘবদ্ধ লড়াইয়ের যে একটা শক্তি, সেই শক্তিটা আমরা দেখো। আমি হিসেব করে বলেছিলাম, পাড়া কমিটি, বুথ কমিটি, সার্কেল কমিটি অর্থাৎ সমিতিভিত্তিক কমিটি, তারপরে হচ্ছে অঞ্চল কমিটির ওপর অবজারভার, তার থেকে জেলা পরিষদ ভিত্তিক কমিটি লক্ষ্য রাখবে, তার ওপরে ব্লক, তার ওপরে বিধানসভা। এইভাবেই প্রায় 20 থেকে 25,000 কর্মী সমর্থক একটা এই ফর্মুলার মধ্য দিয়ে যুক্ত হতে পারে। তাহলে আমরা প্রত্যেকে যদি একটু দায়িত্ব নিই তাহলে ইজি হবে। সেই ইজিটাই আমরা এখানে চেষ্টা করি প্রতি বছর। যতবার ভোট হয়েছে ততবার আমাদের ভোটের নিরিখে আমরা এগিয়েছি। আশা করছি এবারেও তার ব্যতিক্রম হবে না। আপনার বিধানসভা অনেক এসআইআরের আগেই অনেক নাম বাদ চলে গেছে, মার্জিন কি বাড়বে? মার্জিন বাড়বে, যতই বাদ সবারই গেছে, আবার কিছু সংযোজনও হবে। আমার অলরেডি 2,58,000 ভোট আমাদের অলরেডি একদম লিস্টেড হয়ে গেছে এবং আরও 10,000 এর সঙ্গে যুক্ত হবে, হলে 2,68,000 মতন ভোট হবে। তাতে আমাদের মার্জিনের থেকে বেশি হবে বলে আমার বিশ্বাস আছে। কি বলে মানুষের কাছে ভোট চাইবেন এবার? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 94টা প্রকল্প আজকের আপনাদের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার আমাদের বঞ্চিত করেছে। 2 লক্ষ কোটি টাকা তারা দেয়নি, ঘরের টাকা দেয়নি 18 সাল থেকে, তারা আমাদের রাস্তার টাকা দেয়নি, আমাদের যে 100 দিনের কাজের টাকা 21 সাল থেকে তারা হারার পরে দেয়নি, 21 সালে হারার পর থেকে ঘরের টাকা দেয়নি, রাস্তার টাকা দিচ্ছে না এবং বিভিন্ন খাতে যেগুলো আমাদের পাওনা, আমাদের এখান থেকে ট্যাক্স নিয়ে গেছে 4.5 লক্ষ কোটি টাকা, আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা, সেটা দিচ্ছে না। এই জায়গা থেকে আমাদের লড়াই। এত কিছু দেওয়ার পরেও আমরা সাধারণ মানুষকে ঘর দিয়েছি, রাস্তা দেওয়া হয়েছে, আমাদের 100 দিনের টাকা আমরা নতুনভাবে আমাদের রাজ্য সরকারের টাকা থেকে কাজ করানোর চেষ্টা চলছে। বিভিন্ন স্বাস্থ্য খাতের থেকে আরম্ভ করে, সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণীর মানুষের জন্য লক্ষ্মীর ভাণ্ডার সেখানেও আমরা বাড়িয়ে দিয়েছি।
আমরা সেখানে যুব সাথীর মাধ্যমে তারা সহযোগিতা পাচ্ছেন, সম্মান পাচ্ছেন, কন্যাশ্রীর মাধ্যমে পাচ্ছে, স্বাস্থ্যসাথীর মাধ্যমে তারা সুযোগ পাচ্ছেন, সামাজিক সুরক্ষার মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী থেকে আরম্ভ করে যারা একদম নিচু স্তরের শ্রমিক তারাও সুযোগ পাচ্ছে, কৃষক পাচ্ছে, সমস্ত শ্রেণীটা পাচ্ছে। বিভিন্ন সিভিক থেকে আরম্ভ করে আইসিডিএস কর্মী থেকে প্রত্যেকের মাইনে বেড়ে গেছে এবং ডিএড যেটা ছিল সেটাও দেওয়া শুরু করেছেন। অর্থাৎ সবাইকে কেন্দ্র সরকারে এত বঞ্চিত করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পাশে রয়েছেন, তাই আমাদের আবার নিবেদন, আমাদের দায়িত্ব ওনারা যত বিশ্বাস করেন সেটা দিলে আগামী দিন আরও বাংলা বাঁচবে, বাঙালি বাঁচবে, বাংলার হিতগৌরব ফিরে পাবে, উন্নয়নও হবে। একদম শেষ প্রশ্ন, এক কথায় বিষ্ণুপুরবাসীকে আগামী খুব শর্ট টাইমে ভোট, এই যে ভোট উৎসব আসছে, কি বার্তা দেবেন, কি বলবেন? তারা যেভাবে আমাকে বারংবার আমাকে পাশে দাঁড়িয়েছেন, আমার সমর্থন করেছেন, আশীর্বাদ দোয়া করেছেন, আমরা ততটাই আমার উজাড় করা দায়িত্ববোধের জায়গা থেকে, সঠিক যে দায়িত্ব পালন করার জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করেছি, উন্নয়ন করেছি, অনেক উন্নয়ন হয়েছে। সে প্রায় সব মিলে 1000 কোটি টাকার মতন কাজ আমরা করতে পেরেছি এই 5-6 বছরে, এবং তার সাথে সাথেও আরও কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে, যে কাজের জন্য সেগুলো আগামী দিন তাদের আশীর্বাদ নিশ্চিত পাবো, তাদের সমর্থন পাবো, দোয়া পাবো, এবং আমরা সেই কাজগুলো আমরা করব, যেটা বিষ্ণুপুর একটা মডেল বিষ্ণুপুর বিধানসভা তৈরি হবে। অনেক ধন্যবাদ। আমরা তখন কথা বলছিলাম রাজ্যের মন্ত্রী দিলীপ মণ্ডলের সঙ্গে। তিনি আবারও বিষ্ণুপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন এবং প্রার্থী হওয়ার পরে তিনি একদম খোশ মেজাজেই আছেন। তিনি বলছেন যে আমরা 365 দিন মানুষের কাছে থাকি, পাশে থাকি, মানুষের উন্নয়নের সঙ্গে থাকি, এবং যে স্টাইলে তিনি কমিটি গঠন করেছেন বা যে স্টাইলে তিনি মানুষকে সার্বিকভাবে এলাকার কর্মীদেরকে যেভাবে দায়িত্ব বন্টন করে দেন, তার জন্য তিনি ভোটের সময় এসে তার বাড়তি কোনো দায়িত্ব নিতে হয় না বা মানুষকে সেভাবে প্রেশার করতে হয় না, এবং অভিনব বর্ণাঢ্য স্টাইলে কিন্তু তিনি এই যে প্রচারটা সারেন, এবছরও একই পদ্ধতিতে করবেন এবং এর আগে 4 বার তিনি দাঁড়িয়েছেন, যার জন্য তিনি কিন্তু নতুন করে ভোট উৎসবকে বাড়তি কোনো গুরুত্ব দিতে চাইছেন না। আর 5টা দিনের মতন এবং আর 5টা ভোটের মতনই তিনি গুরুত্ব দিতে চাইছেন, এবং বিষ্ণুপুরবাসী তাকে যে আবারও আনবেন এবং সমর্থন করবেন উন্নয়নের নিরিখে, তাতে তিনি আশাবাদী।